সেটা হচ্ছে আমাদের ম্যাপিং নিয়ে ডিসকাস করছিলাম, তাই তো? লাস্ট ক্লাসে আমাদের ম্যাপিং নিয়ে ডিসকাস করেছি। ম্যাপিং এর ডেফিনেশন থেকে শুরু করে মোটামুটি বেশ কিছুটা এগিয়েছিলাম। নেক্সট হচ্ছে আমরা আরেকটু ম্যাপিং সম্পর্কে আলোচনা করে নিই, যেটা হচ্ছে একটা ম্যাপিংকে কখন ইনজেক্টিভ ম্যাপিং বলবো সেটা আমরা একটু ডিসকাস করে নিই। যে এফটাকে এফ ইজ ইনজেক্টিভ সেটা কখন বলবো না? দেখো, ধরো আমি দুটো পয়েন্ট নিলাম ডোমেন থেকে। এটা হচ্ছে তোমার ডোমেন, আর ডান দিকেটা হচ্ছে তোমার কোডোমেন। এফ হচ্ছে একটা ম্যাপিং, এটা এক্স, তাহলে এদিকে হচ্ছে তোমার এফ এক্স। তাহলে ডোমেন থেকে যদি দুটো আলাদা মেম্বার নিই, এটা যদি ইমপ্লাই করে এফ অফ এক্স ওয়ান নট ইকুয়ালস টু এফ অফ এক্স টু, তাহলেও কিন্তু ইনজেক্টিভ। অর অন্যভাবে যদি বলি আমি, কোডোমেন থেকে অর্থাৎ ইমেজ সেট থেকে দুটো ইকুয়াল ভ্যালু নিই, এফ অফ x1 is equals to f of x2, এটা ইমপ্লাই করছে x1 is equals to x2। এদিক দিয়েও আমি ম্যাপিং ইনজেক্টিভ ব্যাপারটা বলতে পারি, ঠিক আছে? অর্থাৎ ইনজেক্টিভ ম্যাপিং মিন্স ওয়ান ওয়ান করেসপন্ডেন্স, একটার সাথে একটা রিলেটেড হবে। ডান দিকে তোমার এক্সট্রা থাকতেই পারে, ডাজন্ট ম্যাটার, বাট লেফট সাইডে অর্থাৎ ডোমেনের একটা এলিমেন্ট কোডোমেনের এক্স্যাক্টলি একটা এলিমেন্টের সঙ্গে কনফ্লিক্টটা করবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটা করে প্রি ইমেজ থাকবে। সোজা কোথায় বুঝতে পারলে কি বলছি? প্রত্যেকটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটা করে প্রি ইমেজ থাকবে, মোর দেন ওয়ান প্রি ইমেজ থাকবে না, সরি ইমেজ থাকবে আর কি। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ থাকবে, এক্স্যাক্টলি একটা ইমেজ। হ্যাঁ, এক্স যদি আমি এখান থেকে চুজ করি, হ্যাঁ, হ্যাজ ফর অল এক্স belongs to a set has exactly one image. This is the onto mapping এর definition, injective mapping এর definition, sorry। এবার হচ্ছে নেক্সট হচ্ছে onto mapping। onto mapping কখন বলবো? onto mapping হচ্ছে দেখো f একখানা ম্যাপিং a সেট থেকে b সেটে। যদি তোমার f of a টা b এর সাথে ইকুয়াল হয়ে যায়, কি বলছি, f of a ইমেজ সেটটা যদি কোডোমেনের সাথে ইকুয়াল হয়ে যায় আর কি, এটা a এটা b, তো এই যে ইমেজ সেট যেটা হচ্ছে আর কি ডান দিকে যে ইমেজটা, এই ইমেজ অফ এফ যেটা আমরা বলে থাকি আর কি, এটা হচ্ছে এ সেট যদি হয়, এটা যদি তোমার বি এর সাথে সমান হয়ে যায়, তখন ম্যাপিংটাকে বলা হয় অনটু ম্যাপিং। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ থাকবে। হ্যাঁ, আমি ডান দিক থেকে যদি কোনো একটা এলিমেন্ট চুজ করি পার্টিকুলার, এখান থেকে ধরো কোনো একটা ওয়াই চুজ করলাম, এখানে কেউ না কেউ এক্স তুমি পাবে যে কিনা এই ওয়াই তে কি করছে, ম্যাপ করছে। এটা হচ্ছে অনটু ম্যাপিং এর ডেফিনেশন। আচ্ছা, এবারে যদি ম্যাপিং ইনজেক্টিভ প্লাস অনটু হয়ে যায়, তখন ওই ম্যাপিংটাকে বলা হয় বাইজেক্টিভ। তখন এই ম্যাপিংটার নাম হচ্ছে বাইজেক্টিভ। আরেকটা হচ্ছে ইনটু ম্যাপিং, একটু বলে দিই ইনটু ম্যাপিং সেটা কি জিনিস। দেখো, তোমার এটা এ সেট, এটা বি সেট, এটা ডোমেন, এটা ডোমেন এফ আন্ডারে, এফ অফ এ যেটা, দ্যাট ইজ আমার ইমেজ সেট যেটা হচ্ছে আর কি, দিস ইজ ইমেজ সেট, দিস ইজ প্রপার সাবসেট অফ বি, দিস প্রপার সাবসেট। বুঝতে পারলে? যদি এফ অফ এটা প্রপার সাবসেট অফ বি হয়ে যায়, অর্থাৎ ডান দিকে মানে একটা এলিমেন্ট তুমি পাবে, এখান থেকে একটা এলিমেন্ট তুমি পাচ্ছ যার কোনো প্রি ইমেজ নেই, বির মধ্যে একটা এলিমেন্ট আছে যার কোনো নো প্রি ইমেজ, এর কোনো প্রি ইমেজ নেই, অর্থাৎ এই ম্যাপিংকে বলা হয় ইনটু ম্যাপিং। বোঝা গেল ব্যাপারটা? বেশ, তো বেশ এইটুকু থিওরির উপরে আমরা বেশ কিছু প্রবলেম একটু আলোচনা করে নেবো। আমাদের ফার্স্ট একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো এফ একটা ম্যাপিং ডিফাইন করে দেওয়া হয়েছে, ডোমেন এবং কোডোমেন ভালো করে অবজার্ভ করে দেখো। তো এই ম্যাপিংটা তোমার ইনজেক্টিভ, সাবজেক্টিভ, বাইজেক্টিভ এই সমস্ত নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, তাই তো? একবার বলুন না ইনটুটা। ইনটু ম্যাপিংটা আরেকবার বলবো। হ্যাঁ, ইনটু ম্যাপিং বলছিলাম, এই যে ম্যাপটা যেটা এফ অফ এ দেখতে পাচ্ছ, এফ অফ এটা হচ্ছে প্রপার সাবসেট অফ বি, মানে নট ইকুয়ালস টু এফ অফ এটা নট ইকুয়ালস টু বি, বি হবে না আর কি, সমান হবে না। বির সঙ্গে সমান হলে তো অন টু হয়ে যাবে, বির সঙ্গে সমান হলে তো অন টু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু সমান হবে না, মানে কি প্রপার হবে আর কি, প্রপার সাবসেট লেস দেন, ঠিক আছে? প্রপার সাবসেট হবে, কেমন? দ্যাট ইজ তোমার ম্যাপিংটা তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ইনটু ম্যাপিং। হ্যাঁ, এই কন্ডিশন স্যাটিসফাই করলে ম্যাপিংটা ইনটু ম্যাপিং, কেমন? বেশ, এবার চলে আসি আমরা এই জায়গাটাতে। এখন এইখানটাতে দেখো, এই জায়গায় যদি আমি একটু চিন্তা ভাবনা করি, এখানে যেটা দাঁড়াচ্ছে আমাদের,
সেটা হচ্ছে ফার্স্টে 1 1 যদি চিন্তা ভাবনা করতে চাই ম্যাপিংটা 1 1 কিনা, তাহলে সেক্ষেত্রে কি করে এগোবো? ইকুয়াল মেম্বার নিয়ে ইকুয়াল জায়গায় ম্যাপ করছে সেটা দেখাতে পারো, বা ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে ডিফারেন্ট জায়গায় ম্যাপ করছে সেটাও তুমি দেখিয়ে দিতে পারো। বুঝা গেছে? তো যে কোনো একটা ভাবে তুমি এগোতেই পারো, অসুবিধা কিছুই নেই। কেমন? আচ্ছা, এখন দেখো তুমি, আমি এটা দিয়ে যদি চিন্তা ভাবনা করি, ধরো f of x1 is equals to f of x2, তাই তো? তার মানে কি? তার মানে হচ্ছে x1 minus 2, যা ডেফিনেশন দিয়েছে আর কি, x1 minus 3, আর এটা হচ্ছে x2 minus 2 by x2 minus 3। ঠিক আছে, এবার দেখো যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই আমরা, এদিকে ক্রস মাল্টিপ্লাই করছি এদিক থেকে এদিকে আর কি, তাহলে সেক্ষেত্রে কত হবে? x1 minus 2 আর x2 minus 3, আর এদিকে হচ্ছে তোমার x2 minus 2 আর x1 minus 3। এখান থেকে সিম্পলিফাই করে কি পাচ্ছি আমরা? x1 x2 minus 2x2 minus 3x1 plus 6, এদিক থেকে x2 x1 minus 2x1 minus 3x2 plus 6, 6 6 ক্যান্সেল আউট হলো, x1 x2 ক্যান্সেল আউট হলো, এবং এখান থেকে যেটা সিম্পলিফাই করে যেটা পাচ্ছি আমরা, দেখো একটু এই যে x1 x2 চলে আসছে। x1 গুলোকে আর x2 গুলোকে একদিকে নিয়ে যাও, দুটো উল্টো উল্টো সাইডে। সো তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ, 1 1 ম্যাপিং। ঠিক আছে, তাহলে ম্যাপিংটা হচ্ছে 1 1 ম্যাপিং হয়ে গেল। নেক্সট হচ্ছে অন টু দেখাতে চাই। আচ্ছা, অন টু কি করে দেখাবো? অনেক রকম ভাবে দেখাতে যায়। আমি একটা সহজভাবেই বলি। আমি কি করছি, আমার এখানকার ডোমেন কোডোমেনটা একটু চিন্তা ভাবনা করো। কোডোমেনটা হচ্ছে r-1 আর ডোমেনটা হচ্ছে r-3। ওকে, বেশ। এখন আমি কোডোমেনের অন টু মানে কি? অন টু মানে হচ্ছে this is r-1 and this is r-3, ডোমেন কোডোমেন। আমি এখান থেকে একটা আরবিট্রারি এলিমেন্ট y নিয়ে নিই এবং দেখি এখানে কোনো x আছে কিনা, যেই xটা এখানে ম্যাপ করছে আর কি f এর আন্ডারে। বোঝা গেছে? এই জিনিসটা আমাকে টেস্ট করতে হবে। তাহলে আমি একটা কি নিচ্ছি? y নিচ্ছি। yটা কোথা থেকে নেব? r-1 থেকে। ক্লিয়ার? দিয়ে আমি কি করছি? আমি ধরে নিচ্ছি যে এখানে কেউ না কেউ আছে ম্যাপ করছে, এবং সেটা কতটা ভ্যালিড সেটা আমি টেস্ট করব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে সাপোজ এই ওয়াইটা হচ্ছে fx এর সাথে সমান, অর্থাৎ আমি ধরে নিচ্ছি x এখানে আছে যেটা কিনা এখানে ম্যাপ করছে। এটা আমি জোর করে ধরলাম বাই ফোর্স। এবার আমি দেখবো এই যেটা জোর করে ধরলাম সেটা কতটা ভ্যালিড ধরেছি আমি। আমাকে তো অ্যাকচুয়ালি ভেরিফাই করতে হবে, হ্যাঁ সত্যি আছে একটা x যেটা কিনা এখান থেকে এখানে ম্যাপ করেছে y তে, আরবিট্রারি y তে। তো দেখো এবার এখান থেকে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে y is equals to fx মানে হচ্ছে x minus 2 by x minus 3। এখান থেকে না x টাকে বের করার চেষ্টা কর। কি বলছি? x টাকে বের করার চেষ্টা করি। সিম্পল। তাহলে xy minus 3y is equals to x minus 2। এখান থেকে x যদি বের করতে চাই তাহলে x টাকে এদিকে আনো, তাহলে x into y minus 1 is equals to 3y minus 2, and this implies x is equals to 3y minus 2 by y minus 1। এখন দেখো এই যে y টা ধরেছিলাম, দেখো y টা কিন্তু 1 নয় অ্যাকচুয়ালি হিসেব মতো, এখানে y টা তো 1 নয়, আলাদা জিনিস। তাহলে y 1 নয় মানে নিচেরটা একটা নন জিরো রিয়েল নাম্বার, এবং এই যে ভ্যালুটা যেটা পেলাম আমরা x এর যে ভ্যালুটা, সেই y টা দেখো একটা মানে এটার কথা বলছি আর কি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কোথায় বিলং করছে হিসেব মতো? এক্সটা r-3 তে বিলং করছে। বোঝা গেছে? এবং সেটা বিলং যে করছে সেটা আমাকে টেস্ট করতে হবে হিসেব মতো। বোঝা গেল কি বলছি? আমার এখানকার এক্স যে ম্যাপ করছে সেটা তোমাকে চেক করতে হবে। এখন আমি দেখাচ্ছি এই ওয়াইটা, এটা একটা রিয়েল নাম্বার, কিন্তু দেখাতে হবে এটা, এই রিয়েল নাম্বারটা যেন কোনোভাবে 3 না হয়ে যায়, কারণ ডোমেনটা বুঝতে পারছো তো, r থেকে 3 বাদ দেওয়া হয়েছে। সুতরাং আমাকে এটা খেয়াল করতে হবে, এটা রিয়েল নাম্বার ঠিকই, কিন্তু এটা 3 হচ্ছে কিনা একটু চেক করে নিতে হবে। তো দেখো সেই চেকটা আমি যদি এখানে করি, আমি সাপোজ ধরলাম 3y minus 2 is equal by y minus 1 is equal to 3। তাহলে দিদি কি পাবে? দেখো তো 3y minus 2 is equal to 3y minus 3, 3y 3y ক্যান্সেল হয়ে গেলে দেখো একটা বাজে একটা ব্যাপার সেবার আসছে, এটা তো পসিবল নয়। তার মানে কি এটা নিশ্চয়ই বিলং করছে কোথায়? r-3 তে বিলং করছে, ঠিক কি না? দেখো একটু ভালো করে খেয়াল করে, this belongs to r-3, এটা r-3 তে কিন্তু তোমার
বিলং করে যাচ্ছে। অর্থাৎ এলিমেন্টের যেটা প্রিমেজ পাওয়ার কথা ছিল সেই প্রিমেজটা কিন্তু তুমি পেয়ে গেলে। সেই প্রিমেজটা কোনটা? এইটা হচ্ছে প্রিমেজ 3y - 2y y - 1, এটা একটা প্রিমেজ পেয়ে গেলে। এই যে প্রিমেজটা আছে যেটা এখানে আমার পাওয়ার দরকার ছিল আর কি, যেটা কিনা এই y তে ম্যাপ করছে। y তে কে ম্যাপ করছে? 3y - 2y y - 1, এই এলিমেন্টটা এখানে y তে ম্যাপ করছে। সো আর ওইটা আরবিট্রারি ছিল, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রিমেজ আছে। তাহলে ম্যাপিংটা কি হয়ে গেল? এটা এটা কি মিন করছে? ম্যাপিংটা অন টু ম্যাপিং হয়ে গেল। বুঝতে পারলে আশা করি। সো ম্যাপিংটা অন টু ম্যাপিং হয়ে গেল। তাহলে এদিকে ইনজেক্টিভও হলো, অন টুও হলো। সব বাইজেক্টিভ ম্যাপিং আছে, দেখো অপশনে বাইজেক্টিভ ম্যাপিং মধ্যে রয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? দেখো তো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি বলছে? একটা ম্যাপিং ডিফাইন করে দিয়েছে, এন থেকে জেড এ ডিফাইন করে দেওয়া হয়েছে ম্যাপিংটা। দেখো ম্যাপিং এর ডেফিনেশন দেখো, এন যখন অড হচ্ছে একরকম আর ইভেন হলে আরেক রকম। একদম সিম্পল অবজারভেশন দেখো, এটা ম্যাপিংটা দেখো, এন যখন অড নিচ্ছ, অড মানে কি? 1 3 5 7 এন্ড সো অন, তখন এফ অফ এনটা কত আসছে দেখো না। এফ অফ এনটা কত আসবে? এফ অফ এন সেটটা হচ্ছে 1 যখন নিচ্ছ 0, তারপর 3 যখন নিচ্ছ তখন কত হচ্ছে 1, 5 যখন নিচ্ছ 2, 1 2 3 4 5 6 করে এন্ড সো অন এগোচ্ছে। আর এন যখন ইভেন হচ্ছে 2 4 6 8 এন্ড সো অন, তখন কি সেকেন্ড ডেফিনেশনটা -7/2, তখন এফ অফ এনটা কি দাঁড়াচ্ছে দেখো, অর্থাৎ 2 করে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এটাকে ভাগ 2 দিয়ে ভাগ করলে কত হবে? -1 -2 -3 -4 এন্ড সো অন। তো ভেরি সিম্পল অবজারভেশন, ম্যাপিংটা কিন্তু ইনজেক্টিভ ম্যাপিং, তাই না? ম্যাপিংটা দেখো ইনজেক্টিভ ম্যাপিং, প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য আলাদা জায়গায় ম্যাপ করছে। কেমন দেখো ম্যাপিংটা? অর্থাৎ ইভেন নাম্বারগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ রিয়েল লাইনের যে ইন্টিজার আছে, নেগেটিভ ইন্টিজার, সেখানে ম্যাপ করছে ইভেন নাম্বারগুলো। আর অড নাম্বারগুলো দেখো জিরো থেকে যে পজিটিভ ইন্টিজারগুলো রয়েছে, জিরো থেকে স্টার্ট করে সেগুলোতে ম্যাপ করছে। একেবারে প্রত্যেকটা ডিস্টিংক্ট। সো এটা ইনজেক্টিভ, সেটা নিয়ে কোনো ডাউট আছে? একেবারে ইনজেক্টিভ, দেখো সিম্পল অবজারভেশন। এবং দেখো অন টু ও বটেই, এর জন্য খুব বেশি স্টাডি করতে হচ্ছে না তোমাকে। অন টু কেন? ডান দিকে সেটটাকে ইন্টিজারের সেট, তো ডান দিকে সেট ইন্টিজারের সেট, আর বাম দিকে সেট অর্থাৎ ডোমেন সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। সেখান থেকে ম্যাপিং ডিফাইন করেছে। দেখো এখান থেকে প্রত্যেকটা ইন্টিজার কভার হয়ে যাচ্ছে। এই 0 1 2 3 4, এদিকে -1 -2 -3 -4, পুরো ইন্টিজারের লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো 0 1 2 -1 -2 এন্ড সো অন, পুরো ইন্টিজার লাইনটা কভার হচ্ছে। সো ম্যাপিংটা কিন্তু অন টু বটেই। এটা জাস্ট এমনি সিম্পল বেসিক ডেফিনেশনটা ম্যাপিং এর একটু স্টাডি করো, তাহলেই দেখো ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে? সো আমরা যেটা পাচ্ছি, এফ অফ এনটা একেবারে জেড এর সাথে সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা অন হয়ে গেল না। দেখো, সো ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার? ম্যাপিং ইজ এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং। ডান, নেক্সট প্রবলেমে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, এখানে ডিফাইন করে দিয়েছে এফ একখানা ম্যাপিং, defined by fx is equals to mod x square, সরি বক্স, দিস ইজ বক্স। আচ্ছা, বক্স ফাংশন একটু আলোচনা করি। বক্স হচ্ছে this is the greatest integer function, greatest integer function। এটা কি হয় না, এটা মিন করছে the integer, the greatest integer less or equals to x, the greatest integer less or equals to x, this is হ্যাঁ সিম্পল গ্রাফ দেখতে পারো বক্স এক্স ফাংশন 0 1 2, এদিকে -1 3 এন্ড সো অন। দেখো যখন 0 থেকে 1 এর ঠিক আগে পর্যন্ত কোনো নাম্বার যখন নিচ্ছ, এইখানে যখন বক্স এক্সটা হবে, এই বক্স এক্স কিন্তু অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। ঠিক আছে? তারপর 1 থেকে শুরু করে আপ টু 2 পর্যন্ত যে কোনো নাম্বার যদি বক্স নাও তাহলে কত হবে? 1 হবে। তারপর 2 থেকে 3 তো ওপেন কিন্তু, হ্যাঁ
নিয়ে কিন্তু বক্সটা কিন্তু ট্রু হবে, এইভাবেই কিন্তু, ঠিক আছে, স্টেপ ফাংশন যেটা আর কি, এইভাবেই কিন্তু ফাংশনটা আস্তে আস্তে করে এ করতে থাকে, কেমন, অ্যান্ড সো অন। দিস ইজ বক্স এক্স ফাংশন, জানো তোমরা আশা করি, হ্যাঁ, খুব বিট ডিটেলসে আমি যাচ্ছি না, আমি হালকা করে টাচ করে যাচ্ছি ব্যাপারটা। সো তাহলে এটা হচ্ছে ফাংশন। এবারে কি দেওয়া আছে দেখি আমি, বক্স এক্স স্কোয়ার বক্স এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি, এই ম্যাপিংটা কেমন হবে সেটা তোমাদের জানতে চাইছি, ঠিক আছে। দেখো দেখি কি চিন্তা ভাবনা করা যায় ম্যাপিংটা। এটা কিন্তু রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার তোমাকে ডিফাইন করতে হবে, সুতরাং সেক্ষেত্রে তাহলে কি হবে, কি মনে হচ্ছে? আচ্ছা, প্রথমে ম্যাপিংটার অন টু নিয়ে একটু কথা বলি। কি বলছি? ম্যাপিংটার অন টু নিয়ে আমি একটু কথা বলি। ম্যাপিংটা অন টু হবে কিনা সেটা খুব সিম্পল, দেখো এখান থেকে বুঝতে পারবে। এখন ঘটনা হচ্ছে, দেখো এই বক্স এক্সটা কি দেবে, যাই দিক না কেন, আমার একটা ইন্টিজারই তো সাপ্লাই দেবে, খুব বড় জোর, ফ্র্যাকশন নাম্বার তো দিচ্ছে না, এটাও কিন্তু একটা ইন্টিজারই সাপ্লাই দেবে। মাইনাস থ্রি মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা বেসিক্যালি একটা গোটা ইন্টিজারের মধ্যে বিলং করছে না, কিন্তু ডান দিকে তোমার যে কোডোমেন, সেই কোডোমেনটা রিয়েল নাম্বারের সেট। অর্থাৎ আমি বলতে চাইছি তাহলে এফ অফ যে আরটা, দ্যাট ইজ ইমেজ অফ দ্য ফাংশন, যেটা ইমেজ জেড যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি জেড হবে কিনা সেটা পরের কথা, আমার সাবসেট অফ জেড লিখতে তো আপত্তি নেই, ঠিক আছে, ইমেজ জেডটা সাবসেট অফ জেড লিখতে তো আপত্তি নেই, তার মানে অবভিয়াসলি দিস ইজ নট ইকুয়ালস টু আর, সুতরাং তাহলে ম্যাপিংটা অন টু তো হওয়ার প্রশ্নই আসছে না, নট অন টু। অন টু ব্যাপারটা ক্লিয়ার হলো, অন টু হওয়ার প্রশ্নই আসছে না, একদম বোঝা গেছে। এবার ইনজেক্টিভের ব্যাপারে চলে আসি। বেসিক্যালি আমরা জানি বক্স এক্সপানশন ইনজেক্টিভ বোধ হয় না খুব একটা মানে হবে আর কি, আমাদের তাই ধারণা। দেখা যাক, তাহলে দুটো আমি আলাদা মেম্বার নেই, আমি যদি দেখাতে পারি x1 x2 আলাদা, বাট f of x1 is equals to f of x2 হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু নট ইনজেক্টিভ, তাই না? ইনজেক্টিভ হলে কিন্তু কি হতে হবে, তোমার x1 x2 আলাদা হলে f of x1 আর f of x2 এটাও আলাদা হবে। সো এরকম দুটো তাহলে পয়েন্ট নিয়ে নাও, কারণ বক্স এক্স বুঝতেই পারছো, বক্স এক্স এর যে গ্রাফ, বক্স এক্স এমনিতে নিজে এমনি বক্স এক্স ফাংশন কিন্তু কখনো ইনজেক্টিভ নয়, বুঝতেই পারছো সেটা গ্রাফ দেখে, যে এতগুলো এই 0 থেকে 1 এর মধ্যে পুরো 0 ভ্যালু নিয়ে হাঁটছে ফাংশনটা, 1 থেকে 2 এর মধ্যে ফাংশনটা পুরো একটা গোটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে হাঁটছে, 1 ভ্যালু নিয়ে হাঁটছে, 2 এর আগে পর্যন্ত 1 থেকে স্টার্ট করে। সো সেই হিসেবে তাহলে একটা এক্সাম্পল নাও, কত নেবে, একটা 0 নিয়ে নাও আর একটা অন্য কাউকে নাও না, 0.1 নাও না, কি যায় আসে, তাহলে একটা 0 নিচ্ছি, তাহলে f 0 আর 0.1 নিয়ে, বোঝা গেছে। তাহলে f অফ 0 কত আসছে দেখো, f অফ 0 এদিকে হলো 0 1 আর মানে হচ্ছে 0 প্লাস 1 মাইনাস 3, কত আসছে, দিস ইজ -2 বোধহয়, হ্যাঁ -2। আর f অফ 0.1 কত হবে দেখো, f অফ 0.1, f অফ 0.1 না মানে তার বক্স করছো, বক্স করা মানে কি, সেটা 0 0 স্কয়ার মানে কত, সেই একই 0, বুঝতে না পারলে বলবে কিন্তু। আচ্ছা, তারপরে 0.1 প্লাস 1 মানে দ্যাট ইজ 1.1, 1.1 এর বক্স নিলে সেই 1ই হবে, সো প্লাস 1 আর এদিকে -3, সো দিস ইজ -2। সো তুমি দুটো আলাদা ভ্যালু নিয়েছো এখান থেকে, দেখো দুটো আলাদা ভ্যালু তুমি এখান থেকে নিয়েছো, বাট এই ভ্যালু দুটো সেম চলে এসেছে, f অফ 0 আর f অফ 0.1 কিন্তু সেম চলে এসেছে, সো ম্যাপিংটা তাহলে ইনজেক্টিভ হলো না, ঠিক আছে। তাহলে এই অপশনটা বাদ গেল, না এক মিনিট, এই অপশনটা বাদ গেল, বাইজেক্টিভের অপশনটা বাদ গেল। এখানে এই মেনি ওয়ান কথা লেখা আছে, মেনি ওয়ান মানে কি বলতো, নট ইনজেক্টিভটাই মেনি ওয়ান, কি বলছো বুঝতে পারছো, নট ইনজেক্টিভ এর আরেকটা নাম হচ্ছে মেনি ওয়ান, বোঝা গেল, মেনি ওয়ান মানে অনেকগুলো এলিমেন্টের একটাই ইমেজ, দিস ইজ মেনি ওয়ান ম্যাপিং, দিস ইজ মেনি ওয়ান ম্যাপিং, ঠিক আছে। সো হিসেব মতো তাহলে দেখো এই অপশনটাও বাদ যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটাও বাদ যাচ্ছে, মেনি ওয়ান, ও না এটা বাদ যাবে না, সরি গুলিয়ে ফেললে হবে না, অপশন 2টা বাদ দেওয়া যাবে না, অপশন 2টাই হবে অ্যাকচুয়ালি, অপশন 4টা বাদ যাবে, অপশন 4টা বাদ যাচ্ছে,
ওয়ান ওয়ান বলে দিয়েছে না, কারণ আমার তো ইনজেক্টিভ নয়, এখানে যেটা নট ইনজেক্টিভ এটা আসবে অপশন, এইটা অপশন হবে। মেনি ওয়ান হচ্ছে নট ইনজেক্টিভ, মানে মেনি ওয়ানটা হচ্ছে ইয়েস। আর ইনটু ম্যাপিং, একটু আগে বলছিলাম ইনটু ম্যাপিং, এই যে জিনিসটা দেখো, অর্থাৎ এফ অফ আরটা, এফ অফ আরটা হচ্ছে তোমার এই যে দেখো ডান দিকে যে কোডমেন্ট সেটটা আসলে সমান নয়, নট অন টু দ্যাট ইজ ইনটু, কি বললাম বুঝতে পারছো, নট অন টু দ্যাট ইজ ইনটু নট ইনজেক্টিভ দ্যাট ইজ মেনি ওয়ান। ব্যাপারটা ক্লিয়ার হলো? সো এবার তোমাদের কাছে তাহলে অপশনটা ক্লিয়ার হয়ে গেল। সো সেকেন্ড অপশন হচ্ছে আমাদের, দেখো ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে আমরা। নেক্সট নেক্সট দিয়েছে দেখো কোশ্চেনটা, ম্যাপিং এখানেও ডিফাইন করেছে, আর থেকে আর এ ডিফাইন করে দিয়েছে। এফএক্সটা কিভাবে ডিফাইন করা হয়েছে, ওই একই কনসেপ্ট, এফ এর ইনজেক্টিভ আর অনটু নিয়ে চিন্তা ভাবনা তোমাকে করতে হবে। ওকে, এখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখি, এফএক্সটার দুটো ডেফিনেশন হবে হিসেব মতো। এফএক্সটা এইটা x টু দি পাওয়ার 6 হবে when x টা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর x টু দি পাওয়ার -6 হবে, এটা মড তো আছে তাই না, এখানে -6 হবে যখন x টা লেস দেন 0। ঠিক আছে, এটুকু আমরা ক্লিয়ার হতে পারছি যে f এর দুটো ডেফিনেশন। এখন এটার একই রকম ভাবে আমি যদি অন টু নিয়ে আগে চিন্তা ভাবনা করি, আমি অন টু নেসটা নিয়ে আমি ভাবতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি চিন্তা ভাবনা করা যায় দেখি। এখন এইটাকে আরেকটু যদি ভাবা যায়, এটা হচ্ছে তোমার 2 into 6 to the power x when x greater than equals to 0, আর 6 to the power x plus 6 to the power minus x when x টা less than 0। ওকে, খুব সহজ করেই বলি, অন টু ব্যাপারটা খুবই ইজি। এখন এই f of x, এই জিনিসটা যেটা এসছে দেখো, এই যে 2 to the power 6 to the power x, এখন এটা তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা বা এই জিনিসটা, এটা তো নেগেটিভ হওয়ার কোনো প্রশ্ন নেই। সে যাই হোক না কেন, যে রিয়েল নাম্বারই হোক না কেন, পজিটিভ, বুঝতে পারছো? তাহলে এই এফএক্স যেটা দেখতে পাচ্ছি আমরা, এফএক্সটা দিস ইজ শুধু পজিটিভ, মানে স্ট্রিক্টলি পজিটিভ, মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0, মানে তাহলে তোমার এফ অফ আর যেটা, দিস ইজ প্রপার সাবসেট অফ আর, তার মানে নট অন টু, কারণ কোনো নেগেটিভ রিয়েল নাম্বারে ম্যাপটা করেই নি, কোনো নেগেটিভ রিয়েল নাম্বারে ম্যাপ করবে না, দেখো এগুলো সব পজিটিভ নাম্বার, বোঝা গেছে? সো নট অন টু, দ্যাট ইজ ইনটু ম্যাপিং। ক্লিয়ার? এটা দিক দিয়ে গেল। নেক্সট আমরা চিন্তা ভাবনা করি ইনজেক্টিভ ম্যাপিং নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে আমাদের। ইনজেক্টিভ ম্যাপিং নিয়ে যদি চিন্তা করি, দুদিক দিয়েই ভাবা যেতে পারে, আলাদা মেম্বার আলাদা জায়গায়, আর না হলে ইমেজ, মানে এফ অফ x1 ইজ ইকুয়ালস টু এফ অফ x2 ধরে নিয়ে x1 ইজ ইকুয়ালস টু x2, সেটা চিন্তা ভাবনা করতে হবে। কি মনে হচ্ছে, ইনজেক্টিভ হবে? আচ্ছা, দুটো আলাদা মেম্বার নিলে কি আলাদা জায়গায় ম্যাপ করছে, দেখো তো চিন্তা ভাবনা করে। আমি যদি পজিটিভ নিয়ে নিই, হ্যাঁ, যদি দুটো পজিটিভ হয়, x1 আর x2 আলাদা এবং পজিটিভ নিচ্ছি আমি, আর প্লাসে যদি নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে দিস ইজ ট্রু, অসুবিধে কিছুই নেই। হ্যাঁ, যে এখান দিয়ে দেখো, এই আমি এটাতে হাঁটতে হবে, তো x1 আর x2 আলাদা, বাট কোথায় নিচ্ছি, পজিটিভ রেডিয়াল অ্যাক্সিসে। পজিটিভ রেডিয়াল অ্যাক্সিস মানে তাহলে এখানে 2 into 6 to the power x1, this is not equals to 2 into 6 to the power x2, এখান থেকে f of x1 not equals to f of x2, no problem। এবার যদি দুটোতে নেগেটিভই নিই, যদি দুটোই নেগেটিভ নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, মানে x1 x2
x1 আর x2 দুটো আলাদা ভ্যালু, নট ইকুয়াল টু x2 কোথায় নিচ্ছি, নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এদিক দিয়ে ব্যাপারটা চিন্তা ভাবনা করলে কত হবে, এটা হচ্ছে 6 টু দি পাওয়ার x1 প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস x1, স্বাভাবিক 6 টু দি পাওয়ার x2 প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস x2 দে আর ডিফারেন্ট। এটাতেও ইনজেক্টিভ ব্যাপারটা আমাদের শো হচ্ছে, দেখো f অফ x1 নট ইকুয়াল টু f অফ x2, ঠিক কিনা। এবার প্রশ্ন হচ্ছে একটা রিয়েল নিয়ে নাও, একটা রিয়েল আর একটা কি নেবে, ওই সরি একটা পজিটিভ একটা নেগেটিভ নিয়ে নাও। তাহলে সেক্ষেত্রেও বোধ হয় আমাদের আলাদাই আসবে নাকি, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি নিয়ে নিই, ধরো সাপোজ x1টা পজিটিভ আর x2টা নিলাম নেগেটিভ। তাহলে x1 যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এই ডেফিনেশন 2 ইন্টু 6 টু দি পাওয়ার x1, আর x2 যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে এই ডেফিনেশন 6 টু দি পাওয়ার x2 প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস x2। এখন প্রশ্ন হচ্ছে এরা দুটো পজিটিভ নেগেটিভ মানে এরা তো নিজেরা আলাদা, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট এদের মধ্যে কি সম্পর্ক সেটা আমাকে জানতে হবে, ইকুয়াল নাকি আলাদা, বুঝতে পারলে। এখন এরা কি মনে হয়, এটা কি ইকুয়াল হবে, 6 ইন্টু 6 টু দি পাওয়ার, এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। আচ্ছা যদি ইকুয়াল ধরেই নিই, সাপোজ দিস টু আর ইকুয়াল, দ্যাট ইজ যদি ইকুয়াল হয় আর কি, মানে 2 ইন্টু 6 টু দি পাওয়ার x1 6 টু দি পাওয়ার x2 প্লাস 6 টু দি পাওয়ার মাইনাস x2, যদি ইকুয়াল ভাবে তাহলে কি নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে, এটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়। যদি আমি ডিভাইডই করে দিই তাহলে 2 ইজ ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার x2 মাইনাস x1 প্লাস এটা হচ্ছে তোমার 6 টু দি পাওয়ার কত আসবে, মাইনাস x2 মাইনাস x1 বোধ হয়, তাই তো নাকি, বেশ। এখন দেখো এই জায়গায় এই যে ভ্যালুটা, আমি ইকুয়াল ধরে নিয়েছি আর কি, ঠিক আছে ইকুয়াল ধরে নিয়েছি, আমাকে দেখাতে হবে যদি ইনজেক্টিভ হয় তাহলে আনইকুয়াল হতেই হবে, আমি ইকুয়াল ধরেছি সেখান থেকে দেখি কোনো রকম কোনো একটা মানে প্রবলেম কিছু একটা মানে ঘটছে কিনা, একটা প্রবলেম আসছে কিনা সেটা আমাকে একটু চেক করতে হবে। এখান থেকে কিভাবে এগোনো যায়, তো তাহলে x2 minus x1 আর এদিকে হচ্ছে তোমার মাইনাস অফ দিস। আচ্ছা এখন বলি বাম দিকটা কিন্তু 2 আছে, ডান দিকটা মানে এটা একমাত্র হোল্ড করছে যদি 6 এর পাওয়ার গুলো 0 হয়, তাই নয় কি, 6 এর পাওয়ার গুলো যদি 0 হয় তবেই হোল্ড করবে, আদারওয়াইজ হবে না, অন্য কোনো কেসে হোল্ড করবে এরা, ঠিক কিনা দেখো তো, মানে 6 টু দি পাওয়ার 0 প্লাস 6 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে 1 প্লাস 1 2 সাপ্লাই দিতে পারে, কারণ এটা যদি নন জিরো কিছু হয়ে যায়, ইন্টিজারই তো, নন জিরো কিছু হয়ে গেলে কিন্তু এখান থেকে 2 আসার কোনো চান্সই নেই, বুঝতে পারলাম। দেখো তাহলে যেটা দাঁড়াচ্ছে আমাদের হিসেব মতো এরা ইকুয়াল, এখান থেকে যে ইনফরমেশন পাচ্ছি আমরা x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 0, আর এদিক থেকে মাইনাস x2 মাইনাস x1 দিস ইজ ইকুয়াল টু 0, সো এটা ইমপ্লাই করছে x1 ইজ ইকুয়াল টু x2 আর এদিকে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 0, তার মানে 2x1 ইজ ইকুয়াল টু 0, সো x1 ইজ ইকুয়াল টু 0 and x2 is equal to 0, yes এটা একটা প্রবলেম ঘটে গেল। দেখো অর্থাৎ আমরা যদি ইকুয়াল ধরে নিই তাহলে সেখান থেকে যেটা পাচ্ছি x1 আর x2 দুটো জিরোতে কনভার্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো সেটা ধরা ছিল না, দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার ছিল, সো ফলে এটা একটা কন্ট্রাডিকশন চলে আসছে, দেখো আমাদের একটা কন্ট্রাডিকশন চলে আসছে এখানে, তাহলে আমাদের এই ইকুয়াল ব্যাপারটা ধরে নেওয়াটা ঠিক নয়, তার মানে এরাও কিন্তু কি হবে, নট ইকুয়াল টু হবে। সো তিনটেই কেসে দেখলাম আমরা x1 x2 আলাদা এলিমেন্ট যদি ধরে নিই আমি,
তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে ইমেজ গুলো তারাও আলাদা হচ্ছে, তার মানে ম্যাপিংটা কিন্তু ইনজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা ব্যাপারটা, ইনজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে ব্যাপারটা এখানে। আগে তো ইনটু ছিল, এখন ইনজেক্টিভ। এটা থার্ড অপশন বাদ যাচ্ছে, মেনি ওয়ান না এই অপশনটা বাদ যাচ্ছে, ওয়ান ওয়ান সঙ্গে ইনটু, বুঝতে পারলে, ওয়ান ওয়ান সঙ্গে ইনটু ম্যাপিং ফার্স্ট অপশন আসছে এটা। দেখো বুঝতে পারলে কিনা। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, ম্যাপিং এর যে ডোমেন আর কোডোমেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ম্যাপিং এর ডোমেন এবং কোডোমেন দুটো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো নেচার নাম্বার থেকে নেচার নাম্বারে ম্যাপিং দিয়ে দিয়েছে। তো ম্যাপিং এর ইনজেক্টিভনেস বক্স ফাংশন রয়েছে এখানে, দেখো না এটা ইনজেক্টিভ হওয়ার মনে হয় না কোনো চান্স আছে, তাই না? দেখো দেখি এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান ক্যালকুলেট করো। এফ অফ ওয়ান করলে কত হবে? 1 মাইনাস 5 ইন্টু 1 বাই 5, 1 বাই 5 0, এটা 1 হচ্ছে। এফ অফ 2 ও তুমি ক্যালকুলেট করো, এফ অফ 2 ও ক্যালকুলেট করে দেখো কত আসছে। এফ অফ 2 মিন্স 2 মাইনাস 5 ইন্টু 2 বাই 5, এটা একই রকম হয় 0 ইন্টু 5, দ্যাট ইজ 2 আসছে। সো আচ্ছা, আমি তোমার যেটা দেখলাম এফ অফ, ও দাঁড়াও, হ্যাঁ ম্যাপিংটা বেশ মজার, ম্যাপিংটা বেশ মজার। এফ অফ 5 পর্যন্ত হেঁটে হেঁটে যাও, কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ 0 হচ্ছে, এফ অফ 5, ইয়েস, এফ অফ 5 এ গিয়ে ওটা 0 হয়ে যাচ্ছে। সুতরাং এখানে একটা প্রবলেম রয়েছে, ম্যাপিং এর ডেফিনেশনটাতে প্রবলেম থেকে গেছে, ম্যাপিংটা তো ডিফাইনই নয়। কি বলছি বুঝতে পারছো? ম্যাপিংটা তোমার ডিফাইনই হচ্ছে না, কারণ এফ অফ 5 তো 0 তে ম্যাপ করে যাচ্ছে, বুঝতে পারলে? বাট তোমার ডান দিকে তো নেচার নাম্বারের সেট। সুতরাং এখানে একটা কাজ আমি একটু করছি, একটু জিরোটাকে ইনক্লুড করে দিই। কোশ্চেনে একটু মিস্টেক আছে, কোডোমেনটায় আমি জিরোটাকে ইনক্লুড করে দিলাম। সুতরাং অ্যাটলিস্ট ম্যাপিংটা হোক, তারপরে না হয় আমরা স্টাডি করবো। ম্যাপিং যদি না হয় আর তারপরে আমরা ইনজেক্টিভ সাবজেক্ট পরের ব্যাপার স্যাপার। ঠিক আছে, কোডোমেনটাকে আমি জিরো দিয়ে ইনক্লুড করে দিলাম, তাহলে আমার ম্যাপিং আপাতত হলো, আর অসুবিধে নেই। বাট যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি আমরা, এফ অফ 1, এফ অফ 2 2 তে, এফ অফ 3, এফ অফ 3 কোথায় যাবে? 3 তে হবে, আর এফ অফ 4 4 এ, আর এফ অফ 5 যাচ্ছে কোথায়? 0 তে। একটু খেয়াল করে দেখো তো এফ অফ 6 কোথায় যায়? 1 এ, আবার 1 ফিরবে। এফ অফ 7 কোথায় যায়? আবার 2 তে ফিরবে। সো বুঝতেই পারছো গল্পটা কি। 1 আর 6 নিয়ে নাও, 1 আর 6 নিয়ে নাও, এফ অফ 1 ও 1 দিচ্ছে, এফ অফ 6 ও 1 দিচ্ছে। সো তাহলে নট ইনজেক্টিভ, নট ইনজেক্টিভ, বোঝা গেছে? সাবজেক্ট হবে না তো একদম, কারণ বুঝতেই পারছো এখানে জাস্ট মানে যে ইমেজ যে সেটটা, এফ অফ এন যে সেটটা, এফ অফ এন সেটে কে আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, আর আছে 4 আছে, 5 যাচ্ছে না, তাই না? নাকি? দাঁড়াও 1 মিনিট, সেটাই তো হচ্ছে নাকি? 7 মানে 2, 8 মানে, 8 মানে কোথায় যাচ্ছে? 8, 5, 8 মানে 3, 9 মানে, আর দেখো দেখি, এফ অফ 7 2, এফ অফ 8 হলো 3, এফ অফ 9
9 মানে সেই একই 4 এ যাচ্ছে, f of 10 f of 10 5 2 ও f of 10 0, f of 11 11 minus 1 11 মানে হচ্ছে 2 হ্যাঁ না ঠিক আছে, ওইগুলোই রিপিট করছি, ঠিক আছে আমাদের। সো f of n যেটা পাচ্ছি আমরা দেখো বেসিক্যালি f of n টা হচ্ছে তোমার এই জাস্ট, সো দিস ইজ আ প্রপার সাবসেট অফ এটা, সো নট অন টু, নট অন টু, দেখো ব্যাপারটা ক্লিয়ার। সো তাহলে নট ইনজেক্টিভ, নট এই যে নাইদার, এই যে ফোর্থ অপশনটা রয়েছে আমাদের দেখো নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, ক্লিয়ার। সো ডান, নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট এবার বলি, আচ্ছা নেক্সট যেটা যে প্রবলেম আমাদের সামনে এসছে সেটা হচ্ছে ইনভার্স ম্যাপিং বের করা, ঠিক আছে। আমরা ইনভার্স ম্যাপিং কি করে বের করতে হয় সেগুলো একটু মেইনলি জানবো, বাট একটা ম্যাপিং এর ইনভার্স এক্সিস্ট করতে গেলে ম্যাপিংটাকে বাইজেক্টিভ হতে হয়। কি বলছি, ইনভার্স ম্যাপিং এফ যদি তোমার এ থেকে বি তে ম্যাপিং হয় এবং ম্যাপিংটা যদি ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ বাইজেক্টিভ ম্যাপিং হয় তবেই তোমার এফ ইনভার্স এক্সিস্ট করে, ইফ এন্ড অনলি ইফ রেজাল্ট গুলো, ঠিক আছে, বুঝা গেছে। ম্যাপিং বাইজেক্টিভ হলে এফ ইনভার্সটা এক্সিস্ট করবে, ইনভার্স এক্সিস্ট করলে ম্যাপিং বাইজেক্টিভ হবে। সো এই কন্ডিশন গুলো দেখো আমাদের অ্যাকচুয়ালি ইনভার্স বের করতে বলে, তো সুতরাং সেক্ষেত্রে ম্যাপিংটা ইনজেক্টিভ কি সারজেক্টিভ সেই জিনিসগুলো বোধহয় চেক করার খুব একটা দরকার নেই, কারণ অপশনগুলোতে দেখো ইনভার্সই নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছে, তোমাকে ইনভার্সটা বের করা নিয়ে কথা। তাহলে সুতরাং ম্যাপিং বাইজেক্টিভ হলো কি না হলো সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাবোই না, এখন গল্প হচ্ছে ইনভার্স কি করে বের করতে হয়। একটা ভালো করে দেখো, খুব সিম্পল ওয়েতে বলার চেষ্টা করি ইনভার্স কি করে বের করতে হয়। আমি ধরে নিচ্ছি যে লেট y is equals to fx, সোজা কথা। তাহলে fx টা কোনটা, fx টা তোমার দেওয়া আছে e to the power x minus of e to the power minus x e to the power x plus of e to the power, এখান থেকে তুমি কি করবে x টাকে in terms of y তে বের করার চেষ্টা করবে, ব্যাস এটুকুই তোমার কাজ, বোঝা গেল। সো তাহলে এদিকে এক কাজ করি, আমি ওই সেই যোগ ভাগ প্রক্রিয়া ছোটবেলা কম্পোনেন্ট ও ডিভাইড আমরা শিখেছিলে, ঠিক আছে। তাহলে উপরে এটা প্লাস ওয়ান করছি আর এটা করছি আমি, বুঝতে পারছো। তার মানে কি হচ্ছে, তাহলে আমি কি করছি নিচেরটা উপরে প্লাস করে দিচ্ছি আর এই যে এটার মতো করে লেফট হ্যান্ড সাইডে যা করেছি আমি রাইট হ্যান্ড সাইডে সেটাই করছি, ঠিক আছে। y মানে হচ্ছে e to the power x minus of e to the power minus x, আর এদিক থেকে কত আসছে minus of e to the power this minus of this, কেটে কুটে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কাটছে এখান থেকে আর কি কাটছে এটা এদিক থেকে কাটছে। সো তাহলে এটা 2 টাইমস মানে e to the power x by minus of e to the power minus x, ঠিক আছে। বেশ, সো দিস ইজ মাইনাস অফ e to the power উপরে উঠলে কত 2x নাকি, সো e to the power 2x is equals to, তাহলে সেক্ষেত্রে মাইনাস মানে হচ্ছে y plus 1 by 1 minus y, so x is equals to half log e base y plus 1 by 1 minus y, বোঝা গেছে। এইটা যেটা বেরোলো এইটাই হচ্ছে তোমার, এবার দেখো তাহলে এদিক থেকে হিসেব মতো y is equals to fx ধরেছিলাম আমরা, তাহলে এখান থেকে x সমান কি হবে f ইনভার্স y, তাই না। এফটাকে যদি আমি এদিকে শিফট করি f ইনভার্স y, সো তাহলে x is equals to কি পেলাম আমরা, x is equals to পেলাম আমরা এটা, তাহলে কি পেলাম f ইনভার্স y পেয়ে গেলাম এই জিনিসটা f ইনভার্স y। তোমাকে দরকার হচ্ছে f ইনভার্স x, তো f ইনভার্স x তাহলে কত হবে, আমার y জায়গায় x নিয়ে ভাবো তাহলেই হবে আর কি, বুঝতে পারলে। y জায়গাতে x নিয়ে ভাববো আমি, তাহলে কত হচ্ছে হাফ অফ লগ অফ 1 প্লাস y বাই 1 মাইনাস y, দেখো বুঝতে পারছো।
সো এইভাবে তোমাকে ইনভার্স ফাংশন ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট অপশন আসছে। ক্লিয়ার? সো নেক্সট প্রবলেমে এগোচ্ছি আমি। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে এফ আর জি দুজনে ইনজেক্টিভ ফাংশন, তাহলে জি কম্পোজিশন এফ। আচ্ছা, কম্পোজিশন ফাংশনটা নিয়ে আমি একটু বলি। দিস ইজ এফ এ বি সি and this is g. so একটা ফাংশন আমি পাচ্ছি ডিরেক্ট a থেকে c তে, এই ফাংশনটাকেই তোমার ডিনোট করা হয় যে g কম্পোজিশন f নিয়ে। এই ফাংশনটার নাম হচ্ছে g কম্পোজিশন f ফাংশন, একেবারে ডিরেক্ট a থেকে c তে। অর্থাৎ এখানে যদি x দাও তাহলে এটা হলো fx, এই fx টা আবার y ম্যাপিং এর g ম্যাপিং এর আন্ডারে আছে, তাহলে g of fx, this is g composition f of x. so g composition f ম্যাপিংটা এই ডাইরেক্ট x টাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, এইখানে নিয়ে চলে আসছে। g composition of f of x, এই হচ্ছে তোমার ডেফিনেশন ম্যাপিং এর। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। f আর g ইনজেক্টিভ হলে g কম্পোজিশন f টা কি হয় সেটা তোমাকে জানতে চাইছি। এখন f টা ইনজেক্টিভ, g টা ইনজেক্টিভ, তাই তো? আচ্ছা বেশ, আমি তাহলে দুটো আলাদা মেম্বার নিয়ে নিচ্ছি। লেট x1 not is equals to x2, দুটো আলাদা মেম্বার নিচ্ছি, ঠিক আছে? বেশ, তাহলে জি কম্পোজিশন, আচ্ছা দুটো আলাদা যদি মেম্বার হয় তাহলে দাঁড়াও আমি দেখে নিই আগে, আমাকে জি কম্পোজিশন এফটাকে ইনজেক্টিভ দেখাতে হবে তো, তাহলে এফ অফ x1 নিয়ে হাঁটি। হ্যাঁ, এফ অফ x1 আর এফ অফ x2 দুটো আলাদা হবে, কারণ কি এফটা ইনজেক্টিভ বলে দিয়েছে তো। x1 x2 আলাদা হলে এফ অফ x1 আর এফ অফ x2 আলাদা হলো। আবার এফ অফ x1 এগুলো আছে কোথায় অ্যাকচুয়ালি, এফ অফ x1 মানে বি তে আছে, এটাও বি তে এটাও বি তে, তাহলে বি তে দুটো আলাদা মেম্বার। এবারে বি থেকে ম্যাপিং কি জি, তাহলে এদের উপরে যদি জি ইউজ করি, এদের উপরে যদি আমি জি ইউজ করি, জিটা যেহেতু আমার ইনজেক্টিভ, তাহলে হিসেব মতো এরাও কিন্তু আলাদা হয়ে যাবে, অর্থাৎ জি অফ এফ অফ x2 তারাও আলাদা হয়ে গেল। আর এটা মানে হচ্ছে জি কম্পোজিশন এফ অফ x1 not is equals to g composition f of x2. সো দুটো আলাদা, মানে ডোমেন থেকে দুটো আলাদা মেম্বার নিয়েছি আন্ডার জি কম্পোজিশন এফ ম্যাপিং। দেখো এগুলো ইমেজগুলো যেগুলো আছে সেগুলোও কিন্তু আলাদা হয়ে গেল। সো দেয়ারফর জি কম্পোজিশন এফ ইজ ইনজেক্টিভ। ইনজেক্টিভ, বোঝা গেল ব্যাপারটা? দেখ এরকম প্রচুর এ আছে, দেখবে এই মানে এফ আর জি দেওয়া আছে, জি কম্পোজিশন এফ এর সম্পর্কে কনক্লুশন, জি কম্পোজিশন এফ দেওয়া আছে, এফ আর জি সম্পর্কে কনক্লুশন। নোটস দিয়েছি না, অল পসিবল যত রকমের কম্বিনেশন হয়, হ্যাঁ ওখানে কিন্তু সেই নোটসের মধ্যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। সুতরাং পরীক্ষা সেন্টারে বসে বসে প্রুভ করার মতো তো এগুলো জায়গা নেই, বুঝতে পারছো? ওগুলো কিন্তু একটু রেডি করে নেবে। হ্যাঁ, যেমন আমি এখানে কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, এফ জি দুজনে একেবারে দিয়ে দিচ্ছি বাইজেক্টিভ। এফ আর জি যদি বাইজেক্টিভ হয়ে যায়, এফ কম্পোজিশন জিটাও বাইজেক্টিভ হয়ে যাবে, বুঝতে পারলে? সুতরাং এরা ইনজেক্টিভ হলে কম্পোজিশন ইনজেক্টিভ, এটা সাবজেক্টিভ হলে কম্পোজিশন সাবজেক্টিভ, এটা হয়। কিন্তু উল্টো দিকটা হবে না, এফ আর এফ কম্পোজিশন জি বা জি কম্পোজিশন এফ যদি ইনজেক্টিভ বা সাবজেক্টিভ হয়, মানে জি কম্পোজিশন এফ যদি তোমার ইনজেক্টিভ বা সাবজেক্টিভ হয়, সেখান থেকে কিন্তু ইনজেক্টিভ
যদি হয়ে যায় এখান থেকে জি আর এফ দুটোই যে ইনজেক্টিভ হবে এটা কিন্তু বলতে পারবে না। বুঝতে পারলে কি বলছি? এর মধ্যে একটা ইনজেক্টিভ আর একটা হয় না। যদি জি কম্পোজিশন এফ ইনজেক্টিভ হয় তাহলে তোমার এফ ইজ ইনজেক্টিভ, জিটা হবে কি না হবে সিওরিটি নেই। একই রকমের অন টুর জন্যও তাই, অন টুর ক্ষেত্রে উল্টো। জি কম্পোজিশন এফ যদি অন টু হয় এখান থেকে বলতে পারবো জি ইজ অন টু, এফ সম্পর্কে কোনো কনক্লুশন ড্র করা যাবে না। এরকম অল পসিবল এদিক ওদিক করে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো সব কিন্তু ওখান থেকে দেখে নেবে, ওগুলো মাথার মধ্যে রাখবে। বুঝতে পারলে? ইনস্ট্যান্ট পরীক্ষাতে বসে এই জিনিসগুলোকে প্রুভ করতে অত সময় পাবে না, মাথার মধ্যে এগুলোকে কিন্তু নিয়ে নেবে, সব সব নোটসে আছে, যে নোটস দেওয়া হয়েছে নোটসটা ভালো করে পড়লে সমস্ত রকমের প্রবলেম ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, দেখবে প্রচুর প্রবলেম রয়েছে ওখানে, এবং থিওরি পার্টটাও ভালো করে সব রেডি করা আছে ওখানে, দেখে নেবে। ঠিক আছে, সো ডান। আচ্ছা, যে প্রবলেমটা ছিল আমাদের তাহলে সেটা ক্লিয়ার হলো। কোনটা ছিল যেন, কি হচ্ছে অপশনটা তাহলে? আমরা কি দিয়ে গেলাম এটা? কি ছিল ইনজেক্টিভ, মানে ফার্স্ট অপশনটা, ফার্স্ট অপশন তাই তো নাকি? ফার্স্ট অপশন, হ্যাঁ ফার্স্ট অপশনটা হচ্ছে। সো ডান, নেক্সট নেক্সট প্রবলেমের দিকে যাচ্ছি আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এখানে আমাদের, এ সেটে এন খানা এলিমেন্ট, বি সেটে এম খানা এলিমেন্ট, আর টোটাল নাম্বার অফ ম্যাপিং কতগুলো হবে সেটা ডিফাইন করতে বলছে। টোটাল নাম্বার অফ ম্যাপিং এ সেটে 1 2 3 আপ টু এন খানা চয়েস আছে, আর বি সেটে 1 2 আপ টু এম খানা চয়েস আছে, তাই তো? এখন ম্যাপিং মানে আমরা যেটা বুঝি, সিম্পল ম্যাপিং ইজ ডেফিনেশন, যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করবে। সমস্ত এলিমেন্ট, এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের কারো না কারোর সঙ্গে রিলেশন তৈরি করবে, কিন্তু একটা এলিমেন্ট দুটোর সাথে রিলেশন তৈরি করবে না, একটা এলিমেন্ট দুটোর সাথে রিলেশন তৈরি করবে না, এটাই তো মেন ক্রাইটেরিয়া, তাই না? সবাই রিলেশন তৈরি করবে, আবার একটা এলিমেন্ট দুটোর সাথে রিলেশন তৈরি করবে না। হ্যাঁ, অনেকগুলো এলিমেন্ট তোমার একটাতে রিলেশন তৈরি করতে পারে, দিস ইজ ভ্যালিড, দিস ইজ ভ্যালিড, দিস ইজ ভ্যালিড। তাহলে দেখো ম্যাপিং তাহলে কত রকম ভাবে ডিফাইন করতে পারি সেটা আমরা একটু চিন্তা ভাবনা করি, তাই তো? এখন এই ফার্স্ট এলিমেন্টটাকে কতগুলো জায়গায় দিতে পারি, ফার্স্ট এলিমেন্টের জন্য কটা চয়েস, ধরো আমি এন বাক্স খানা। হিসেবে ভাবি, আমার মানে এভাবে ভাবি, আমার এখানে হচ্ছে এন খানা বল আছে, এন বলস, ঠিক আছে, আর এখানে আমার এম খানা বাক্স আছে, বক্স আছে, 1 2 ডট করে আমার এম বক্সেস রয়েছে। তাহলে তুমি একটা বল হাতে নিলে সেই বলটাকে কোন মানে কতগুলো বাক্সের মধ্যে কত রকম ভাবে বাক্সে রিপ্লেস করতে পারো? এম খানা। ইয়েস, তাহলে ফার্স্টের যে বলটা তুমি হাতে নিয়েছো তার জন্য কিন্তু এম খানা তোমার চয়েস হয়েছে, তুমি এম খানা বক্সের মধ্যে যে কোনোটাতে ফেলে দিতে পারো। বাক্স সেকেন্ড বলটা তুমি নাও, এখান থেকে সেকেন্ড বলটা তুমি নিয়ে নাও, সেকেন্ড বলটাকে কত রকম ভাবে রিপ্লেস করতে পারো? ওটাও এম খানা। সেটাও এম খানা চয়েস, কারণ বাক্সগুলো ওপেন রয়েছে, তুমি একটা করে বল চুজ করছো, ওই বলগুলোকে তোমাকে বাক্সের মধ্যে ফেলতে হবে, কত রকম ভাবে তুমি বাক্সের গুলোর মধ্যে ফেলতে পারো, দ্যাট ইজ দ্য ম্যাপিং। এটাই তো ম্যাপিং মানে মানে অ্যাকচুয়ালি সাপ্লাই দিচ্ছে তোমাকে। সো এম টু দি পাওয়ার। হ্যাঁ, প্রত্যেকটার জন্য দেখো এম খানা করে চয়েস আসছে, টোটাল নাম্বার অফ এন এন টাইমস আসছে ব্যাপারটা। সো দিস ইজ এম টু দি পাওয়ার এন, এটাই নাম্বার অফ ম্যাপিং। একটু ভালো করে খেয়াল করে দেখো তো কি, এটাই নাম্বার অফ ম্যাপিং। ম্যাপিং এর যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাকে একটু ফলো করো, দিয়ে তুমি এই চিন্তা ভাবনাটাকে কাজে লাগাও, তাহলে দেখো ম্যাপিং এর সংখ্যাটা তুমি ফাইন্ড আউট করতে পারছো। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো ক্লিয়ার হয়েছে কিনা।
ঠিক আছে, আমি তাহলে নেক্সট প্রবলেমে এগোচ্ছি। এখানে নেক্সট প্রবলেম বলছে ইনজেক্টিভ ম্যাপিং, টোটাল নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং এর সংখ্যাটা ফাইন্ড আউট করতে বলেছে। এবারে চিন্তা ভাবনাটাকে একটু অন্যরকম ভাবে বলি। তোমার এনখানা বল থাকুক গে, তোমার এন বলস রয়েছে, এন বলস, আর এখানে এম খানা বক্স তোমার রয়েছে, এম খানা বক্স তোমার রয়েছে, এম বক্সেস। ইনজেক্টিভ ম্যাপিং মানে কি, 1 2 আপ টু n খানা এলিমেন্ট আর এদিকে 1 2 আপ টু m খানা এলিমেন্ট। এই ধরো সাপোজ 1 এলিমেন্টটাকে আমি 1 এ ম্যাপ করিয়ে দিলাম, ঠিক আছে। সুতরাং এই যে 1 এর ঘরটা ব্লক হয়ে গেল, এই ডান দিকের কথা বলছে, 1 এর ঘরটা যে ব্লক হয়ে গেল, এই 2 এলিমেন্ট বা বাকি যে এলিমেন্ট গুলো আছে তাদের মধ্যে কেউ কিন্তু 1 এ যাবে না, তাহলে তার ইনজেক্টিভ হবে না। 1 2 1 1 2 1 করেসপন্ডস, তাই না, একটা একটার সঙ্গে। ডান দিকে তোমার দু চারটে এক্সট্রা থাকুক কি, কিছু যায় আসে না আমার তাতে, ঠিক আছে, দু চারটে এক্সট্রা থাকুক যেখানে ম্যাপ করেনি তাতে কিছু যায় আসে না। বাট আমার 1 যদি 1 এ চলে যায়, এই ঘরটায় কিন্তু আর কেউ যাবেই না। সিমিলারলি 2 এলিমেন্টের জন্য তাহলে কি, বাকি রেস্ট যে এলিমেন্টগুলো আছে তাদের মধ্যে চয়েস নিতে হবে, তাদের মধ্যে 2টা গিয়ে আবার একটা ফিল আপ করে দিল, ফলে 3 জন্য কি হবে, ওই দুটো ঘর বাদ দিয়ে বাকিগুলো চয়েস আসবে। ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম। তাহলে এন খানা বলের থেকে একটা বলকে ধরো এখানে একটা বলের জন্য, ফার্স্ট বলের জন্য কতগুলো চয়েস, ফার্স্ট বলের জন্য হচ্ছে এম খানা চয়েস। সেকেন্ড যে বলটা তুমি চুজ করছো তার জন্য কিন্তু চয়েস একটা কমে গেল, -1 একদম। থার্ড বলের জন্য আরো একটা চয়েস তোমার কমে গেল, -2 সুতরাং তাহলে লাস্ট যে বল যেটা নেবে তুমি, ফার্স্ট বলের জন্য এম, সেকেন্ড বলের জন্য m-1, থার্ড বলের জন্য m-2, তাহলে এন এর যে বলটা, এন তম বলের জন্য তাহলে কতটা লাস্টে গিয়ে কতগুলো চয়েস পড়ে থাকছে দেখো না, n m-n নাকি এরকম ব্যাপারটা, m-n+1 মনে হয়, m-n+1 মেবি, দেখো দেখি m-n+1 কি, কারণ ফার্স্ট বল n যখন 1 হচ্ছে, n যখন 1 হচ্ছে তখন এটা, n যখন 2 হচ্ছে দেখো তখন এটা, n যখন 3 হচ্ছে তখন এটা, এই যে n যখন 3 হচ্ছে দেখো 3 বসাও তখন এটা আসছে। তাহলে তোমার এটাই হচ্ছে নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, নাম্বার অফ ইনজেক্টিভ ম্যাপিং, রাইট। এখন এই সংখ্যাটা কিভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে, অপশন যে হিসেবে দিয়েছে দেখো, আচ্ছা স্যার বলুন, n+1 না n-1, মানে এক করে কমছে তো দেখছি। হ্যাঁ দেখো না, তুমি n ইকুয়াল টু যখন 1 নিচ্ছ তখন তো এটা আসবে, মানে ফার্স্ট বলটার জন্য। হ্যাঁ সেকেন্ড বলের জন্য তোমার মানে n যখন তুমি 2 নিচ্ছ তখন 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 m-1 আসছে। আচ্ছা এইটা হচ্ছে mpn আর এইটা হচ্ছে mcn, ঠিক আছে। এবার অপশনটাকে একটু ব্যালেন্স মানে মেলাও, অপশন কোনটা হবে সেটা একটু চিন্তা ভাবনা করতে হবে। এখন mcn এটা কি হয়, m ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু m-n ফ্যাক্টোরিয়াল, তাই না, এটাই তো। আর এদিকে হচ্ছে m ফ্যাক্টোরিয়াল বাই m-n ফ্যাক্টোরিয়াল, এটা অ্যাকচুয়ালি এইটা এইটা দিয়ে আসবে না আশা করি, m m-1 ডট করে m-n+1, তাই তো নাকি,
দেখো দেখি, তারপরটা কত হবে, m মাইনাস n ফ্যাক্টরিয়াল বোধ হয়, আর ডিভাইডেড বাই m মাইনাস n ফ্যাক্টরিয়াল। এটাই বোঝাচ্ছে কি তারা এটা এক করে বাড়ছে, হ্যাঁ ঠিকই আছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো এটা পড়ে থাকছে। এটাই হচ্ছে তোমার MPN, পারমিউটেশন। MPN ফার্স্ট অপশনটা আসছে, দেখ ওই যে 2 নম্বর অপশনটাও এক কিরকম আছে। হ্যাঁ 2 নম্বর। আচ্ছা, ও এটা একই অপশন, ওটা ভেঙে দিয়েছে, বাট এটা একই অপশন, বোঝা গেছে। ও 2 নম্বর অপশনটা তো ওইভাবেই রয়েছে না, ইনফ্যাক্ট হ্যাঁ এই দুটো একই অ্যাকচুয়ালি অপশন, ঠিক বললাম তো? হ্যাঁ 2 নম্বর অপশনটাও হচ্ছে একই। ক্লিয়ার তো নাকি, কোনো ডাউট নেই? নেক্সট প্রবলেমে যাচ্ছি তাহলে আমরা। আচ্ছা, নেক্সট প্রবলেম রয়েছে তোমার এখানে অন টু ম্যাপিং এর উপরে প্রবলেমটা দেওয়া রয়েছে, নাম্বার অফ অন টু ম্যাপিং। আচ্ছা, এ টু বি, এখন দেখো এ সেটে যে কটা এলিমেন্ট আছে, এ সেটে কটা আছে, n খানা চয়েস আছে, 1 2 ডট করে n খানা চয়েস আছে। বি সেটেও কিন্তু n খানা চয়েস আছে, 1 2 ডট করে n খানা চয়েস আছে। সো তার উপরে তোমাকে ডিফাইন করতে হবে কি অন টু ম্যাপিং, তাই তো নাকি? আচ্ছা, এখন অন টু ম্যাপিং যদি হতে হয় ভালো করে দেখো দেখি, আচ্ছা একটা রেজাল্টের কথা বলি, একটু ছোট্ট করে বলি। এফ এ সেট থেকে বি সেটে, মাথায় রাখবে দুটো সেটের এলিমেন্ট কিন্তু সমান, মানে সমান সংখ্যক এলিমেন্ট আছে আর কি। সমান মিন্স দুটোর যে কার্ডিনালিটি, দুটো সেটের যে কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্ট দুটো সেটের মধ্যে সমান আছে, ঠিক আছে? তো এরকম একটা ম্যাপিং যদি অন টু হয়ে যায়, ঠিক আছে, এফ এ টু বি যদি অন টু হয়, এফ ইজ ইনজেক্টিভও বটেই, এফ ম্যাপিংটা ইনজেক্টিভও হয়ে যায়, উল্টো করে ইনজেক্টিভ হলেও অন টু হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলে কি বলছি? যে দুটো সেটে যদি সমান সংখ্যক এলিমেন্ট থাকে, ম্যাপিং অন টু হলে ইনজেক্ট মানে ইনজেক্টিভ, আর ইনজেক্টিভ হলে অন টু, এই হলো গল্প। মানে সোজা কথায় ম্যাপিং তাহলে কি হচ্ছে, তাহলে ইনজেক্টিভ ম্যাপিং নিয়ে ভাবতে পারো। অন টু ম্যাপিং যেটা বলেছে, আমার এখানে ইনজেক্টিভ ম্যাপিং এর সংখ্যা যা হবে, অন টু ম্যাপিং এর সংখ্যাও তাই হবে, অন টু ম্যাপিং এর সংখ্যা তাই হবে। এর একটু আগে ইনজেক্টিভ ম্যাপিং এর সংখ্যা তো আমরা একটু আগেই চিন্তা ভাবনা করছিলাম, কথা বলো তো, একটু আগে বললাম না এন পি আর বললাম তো, এন পি এম না কিছু একটা বললাম, এখানে দুজনের সেম সংখ্যক এলিমেন্ট, তার মানে এনপিএন। এনপিএন মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ n ফ্যাক্টরিয়াল। দেখো তো বুঝতে পারলে কিনা? আর এই যে জিনিসটা বললাম যে ম্যাপিং অন টু হলে ইনজেক্টিভ, সিম্পল অবজারভেশন আমি দেখাচ্ছি এখানে, দেখো অন টু ম্যাপিং ভাবতে হবে, তো অন টু ম্যাপিং ভাবতে হবে, অন টু ম্যাপিং ভাবতে হবে ডান দিকে কেউ বাদ থাকবে না, ডান দিকে কেউ বাদ থাকবে না, ধরো 1 কে আমি 2 এ দিলাম, কথা বলছি, তাহলে এখানেও যেমন একটা এলিমেন্ট কমে গেল, ডান দিকেও কিন্তু, ডান দিকে এলিমেন্টের সংখ্যা কটা আছে, ডান দিকে কিন্তু n খানা এলিমেন্ট রয়েছে, এবারে দুইটাকে যদি আমি এই দুইতেই দিয়ে দিই, তাহলে ম্যাপিং কে আর কোনোদিন অন টু করতে পারবে না। কি বলছি বুঝতে পারছো? আমি 1 কে 2 এ ম্যাপ করালাম, এবং পরে যে দুইটা তাকেও যদি আমি এই 2 এতে দিয়ে দিই, তাহলে ম্যাপিংটাকে অন টু আমি কোনোদিন তৈরি করতে পারবো না। কেন বলো তো? কারণ কি অন টু মানে কি, ডান দিকের প্রত্যেকটা এলিমেন্টে তো প্রি ইমেজ থাকতে হবে। সুতরাং এখানে রয়েছে n-2 খানা এলিমেন্ট, আর এখানে রয়েছে n-1 খানা এলিমেন্ট, বুঝতে পারছো? ডান দিকে n-1 খানা গ্যাপ রয়েছে, আর এখানে n-2 খানা এলিমেন্ট রয়েছে, এলিমেন্টের সংখ্যা কমে গেছে তো, কারণ একটা এলিমেন্ট তার দুটো দিকে গিয়ে ফিল আপ করতে পারবে না, ব্যাপারটা সিম্পল লজিক, একটা এলিমেন্ট দুটো দিকে গিয়ে ফিল আপ করতে পারবে না। সুতরাং তাহলে এলিমেন্টের সংখ্যা কম আর ঘরের সংখ্যা বেশি হয়ে গেল, তা মানে কি নিশ্চয়ই একটা ঘর খালি পড়ে থাকবে,
একটা ঘর খালি পড়ে থাকছে, অন্তত একটা ঘর খালি পড়ে থাকছে। সুতরাং তাহলে বুঝতেই পারছো যে 1 যদি 2 তে চলে যায়, 2 তে আর কোনো এলিমেন্ট যাবেই না, তাকে অন্য কোথাও গিয়ে বাসা খুঁজতে হবে, অন্য কোথাও গিয়ে খুঁজতে হবে তাকে। সো 2টা 2 বাদ দিয়ে অন্য কোথাও যেতে পারে। সো এইভাবেই দেখো একটা এলিমেন্ট একটার সঙ্গে করেসপন্ড করছে আস্তে আস্তে করে, যদি লজিকটাকে ধরো। সো সেই জন্য দিস ইজ দ্য প্রুফ অফ দিস রেজাল্ট। এটাই হচ্ছে রেজাল্টের প্রুফ। কেমন? সো ম্যাপিং অন টু হলে ইনজেক্টিভ, ইনজেক্টিভ হলে অন টু। সেম সংখ্যক এলিমেন্ট যদি থাকে, এটা মাথায় রাখবে, কার্ডিনালিটি কিন্তু সেম হতেই হবে, না হলে আমরা এটা নিয়ে ভাবার কোনো মানে হয় না। সো n ফ্যাক্টরিয়াল সংখ্যক অন টু ম্যাপিং তোমার এখানে রয়েছে। ঠিক আছে, দেখো ব্যাপারটা নিয়ে। নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট এখানে একটা প্রবলেম দিচ্ছে, ফাংশনারি প্রবলেম। এখন বলছে the number of points of intersection of 2y is equals to 1 আর হচ্ছে y equals to sin x। কোশ্চেনটা কি বলছে বুঝতে পারছো? দুটো কার্ভ অ্যাকচুয়ালি রয়েছে, একটা হচ্ছে তোমার 2y is equals to 1 আর y is equals to sin x। এটা কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটা তোমাকে বার করতে হবে। সিম্পল, তুমি গ্রাফটা ড্র করে ফেলো, জাস্ট গ্রাফটা ড্র করে ফেলো। কোথা থেকে ড্র করতে বলেছে? দিস ইজ 0 মাইনাস পাই মাইনাস 2 পাই, এই দিকটা পাই, এইটা হচ্ছে 2 পাই, এটুকুর মধ্যে সাইনের গ্রাফ একটা ড্র করো। সাইনের গ্রাফ একটা ড্র করে ফেলো। সাইনের গ্রাফ হচ্ছে দেখতে পাচ্ছ সাইন 0 তে 0, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে এরকম ভাবে দেখছো সাইনটাকে, দিয়ে সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে এরকম ভাবে, এই হলো সাইনের গ্রাফ। ঠিক আছে, আর এদিক থেকে একই রকম ভাবে এটা এরকম ভাবে আসছে, দিয়ে আবার এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এভাবে আসছে। এটা ম্যাক্সিমাম 1 পর্যন্ত যাবে, এটা 1 হাইট, তাই তো নাকি? সাইনের গ্রাফ যেটা হয় আর কি, এদিকে -1, কারণ সাইন এক্সটা -1 থেকে 1 এর ভেতরে তোমার থাকে ফর অল এক্স এর জন্য। এই হলো সাইনের গ্রাফ। আর এটা কত আছে? এটা হচ্ছে তোমার y is equals to কত দাঁড়াচ্ছে? হাফ দাঁড়াচ্ছে। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস, আর এদিক দিয়ে তুমি y অ্যাক্সিস চিন্তা ভাবনা করো, দিস ইজ y অ্যাক্সিস হিসেবে ভাবো, y অ্যাক্সিস। ঠিক আছে, দিস ইজ y অ্যাক্সিস, আর এটা হচ্ছে x অ্যাক্সিস। এবার y equals to some constant মানে প্যারালাল টু x অ্যাক্সিস, এবং সেটা কত? y equals to হাফ। y equals to হাফ মানে ব্যাপারটা এরকম এক্স্যাক্টলি। এই লাইনটা হচ্ছে y is equals to হাফ লাইন। এবারে দেখো কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে, আমার এই ডোমেনের মধ্যে ভাবতে হবে, -π/2 থেকে π/2 এর ভেতরে। ঠিক আছে, সো আমাকে তাহলে এখানে একটা, দুটো, তিনটে আর চারটে, সেই কোটাই তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো। বুঝতে পারলে? সো 4 পয়েন্টস অফ ইন্টারসেকশন, চারটে পয়েন্টে এরা ইন্টারসেক্ট করছে। ক্লিয়ার? গ্রাফ ড্র করে সলিউশন তোমাকে করতে হবে, এখান দিয়ে সুবিধা হবে আর কি। আদারওয়াইজ অন্যভাবেও করতে পারো তুমি। অন্যভাবে মিনস সবসময় সব ফাংশনের গ্রাফ ড্র করা তো অতটা ইজি নয়, ডিফিকাল্টি। সো সেক্ষেত্রে তোমার এটাকে যেটা করতে হবে, এখান থেকে y আসছে হাফ আর এদিক থেকে y আসছে sin x, তার মানে sin x is equals to হাফ। এবারে তোমার এই যে ট্রিগোনোমেট্রিক যে অ্যাঙ্গেল দিয়েছে -2π থেকে 2π এর ভেতরে কোন কোন পয়েন্টে x এর কোন কোন পয়েন্টে হাফ হচ্ছে সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারলে? অর্থাৎ ট্রিগোনোমেট্রি যে ফাংশন হয় তার যে সলিউশন সেই দিয়ে তুমি করতে পারো। হাফ সাইন কোথায় কোথায় হাফ হচ্ছে? সাইন হাফ মিন্স হচ্ছে তোমার কত? সাইন 30 তে বোধ হয়, সাইন 30 তে হাফ, তাহলে সাইন 30 একটা হবে। বুঝতে পারলে কি বলছি? এই যে 30 একটা হচ্ছে, আর পাই থেকে এই যে এখানে একটা হবে পাইর আগে আর কি। বুঝতে পারলে? π/2 + 30 বোধ হয়। এভাবে তোমাকে চারটে পয়েন্ট বের করতে হবে, সেদিক দিয়ে করতে পারো আর কি। ঠিক আছে, যেটা ইচ্ছা হবে। নেক্সট প্রবলেম। আচ্ছা, নেক্সট এখানেও একটা কোশ্চেন দিয়েছে, দেখো নাম্বার অফ সলিউশন বের করতে বলছে। এটা নাম্বার অফ সলিউশন, এটা
তো এখানেও আমি বলবো যে ওই সলিউশনের দিকে না গিয়ে আমার বোধ হয় আমি গ্রাফ ড্র করে একটু শেখাই ব্যাপারটাকে। তাহলে একটা হচ্ছে y is equals to cos 2x, আর একটা হচ্ছে তোমার y is equals to sin x। আমি দুটো আলাদা আলাদা দিইনি। এবার এর গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনে যদি আমি চিন্তা ভাবনা করি, আমাকে চিন্তা ভাবনা করতে হবে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 2 পাইর ভেতরে। এটা হচ্ছে পাই নিয়ে নিচ্ছি, এদিকে হচ্ছে পাই বাই 2 নিচ্ছি, এদিকে হচ্ছে আমি পাই বাই 4টাকেও নিয়ে নিই, আমার দরকার পাই বাই 4টা, আর এদিকে হচ্ছে তোমার 3 পাই বাই 2, তাই তো 3 পাই বাই 2। আচ্ছা বেশ, এবার দেখো সাইন এক্স এর গ্রাফটা সাইন 0 তে 0, পাই বাই 2 তে 1 হচ্ছে, পাইতে গিয়ে কি 0 হচ্ছে, তাই তো। সাইনের গ্রাফটা এরকম এক্স্যাক্টলি, এখান থেকে শুরু করে এদিক দিয়ে হয়ে এইটা, তারপরে আবার সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টে এটা এরকম হবে। এটা এই হচ্ছে তোমার সাইনের গ্রাফটা হলো। আরেকটা আছে তোমার, দেখো খেয়াল করে cos 2x আছে। cos 2x, cos x এর গ্রাফ নিশ্চয়ই জানো, y equals to cos x যদি নিতে তুমি, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কেমন হতো, এইখানটাতে তোমার 1 হয় cos 0 তে, দিয়ে আস্তে আস্তে করে cos পাই বাই 2 তে গিয়ে 0 হয়। কিন্তু তোমার এখানে যেহেতু 2x আছে, তোমার গ্রাফটা একটু এরকম হবে, দেখো এইভাবে নেমে যাচ্ছে, এই পাই বাই 4 এ এসে ওটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো, cos 2 পাই বাই 4 দ্যাট ইজ cos পাই বাই 2, এটা 0 হয়ে গেল, এদিকে cos পাই বাই 2 তে 0 হয়ে গেল। এটা হলো, দিয়ে তারপরে যখন আবার বাড়াচ্ছ তুমি, মানে পাই বাই 4 থেকে যখন আরো ডান দিকে সরছো, তখন দেখতে কেমন হচ্ছে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে তোমাকে এখানে। মানে পাই বাই 2 যখন বসাবে কত হবে, -1 নাকি? আচ্ছা, মানে এটা এরকম ভাবে আসছে তাহলে, এই যে বুঝতে পারলে গ্রাফটা এইখানে হচ্ছে এটা, তারপরে আস্তে আস্তে এদিক দিয়ে এইভাবে উঠছে, এইভাবে উঠে এইভাবে যাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা। দিয়ে আবার cos পাইতে হচ্ছে তোমার 2 পাই হয়ে যাচ্ছে, তখন হিসেব মতো পাইতে 2 পাই cos 2 পাই, মানে এটাতে 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে আবার ডাউন হচ্ছে এভাবে। বুঝতে পারলে কি বলছি এইখানে, এবং এইখানটা এসে এটা এইখানে কাট করেছে, কাট মানে টাচ করবে, কাট করার তো দরকার নেই, টাচ করবে এখানে, বুঝতে পারলে। কারণ cos 2 পাই আছে, cos 2 into 3 পাই বাই 2 মানে cos 3 পাই, cos 3 পাই মানে হচ্ছে -1 হিসেব মতো, বোঝা গেল। সো সেক্ষেত্রে এই পরে টাচ করলো, এবারে টাচ করার পরে ও এইভাবে উঠে যাবে, তাই না, দিয়ে এইখানটায় এসে আবার 1 হাইট দেবে, বোঝা গেল। 1 হাইট দিয়ে এবারে আবার এদিকে নামবে। সো আমি আর ওদিকে এগোবো না, আমার তো এটুকুর ভেতরে হিসেব করতে হবে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কটা দেখে নাও, পয়েন্ট অফ ইন্টারসেকশন কটা দেখে নাও এখানে। এই যে এটা একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর এইখানে একটা টাচ করেছে, দ্যাট ইজ পয়েন্ট অফ ইন্টারসেকশন। সো তিনটে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কার্ভটা কিন্তু দুটো কার্ভ কাট করছে একে অপরকে। দেখো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন অ্যাকচুয়ালি হয়ে গেল হিসেবে মতো 3। আমি আর এদিকে এগোচ্ছি না কিন্তু, কারণ এর বাই 2 বাই ডান দিকে আর এগোনোর দরকার নেই আমার। বোঝা গেল ব্যাপারটা। সো জাস্ট গ্রাফ ড্র করো, আর কিচ্ছু লাগবে না। আদারওয়াইজ এর সলিউশন বের করতে গেলে করতেও পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের যে সলিউশন সেগুলো আমি শেখাবো, সেখান দিয়েও করতে পারো। সো নেক্সট প্রবলেমের দিকে এগোচ্ছি আমি। নেক্সট কোশ্চেন দেখো, নাম্বার অফ সলিউশন অফ x মাইনাস 1 মড, আর এদিকে হচ্ছে তোমার cos x, এটা দেখা যাক। তো y is equals to mod of x minus 1, আমি সবটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে চিন্তা ভাবনা করাচ্ছি। আর এদিকে হচ্ছে y equals to cos x, this is 0,
এদিকে হচ্ছে তুমি y অ্যাক্সিসটাকে ড্র করছি আমি, দিস ইজ y অ্যাক্সিস, আর এটাকে x অ্যাক্সিস নিয়ে নিচ্ছি। আচ্ছা আমি আগে এই জিনিসটা একটু ড্র করি। এটা অ্যাকচুয়ালি কি জিনিস, এটা দেখো একটু খেয়াল করো। প্রথমে আমি ফাংশনের ডেফিনেশনটা একটু চিন্তা ভাবনা করাই। এই ফাংশনের ডেফিনেশনটা কি হচ্ছে দেখো, তোমার y এর যে ভ্যালুটা y is equals to x minus 1 হবে when x greater than is equals to 1, আর 1 minus x মানে উল্টে যাবে যখন যখন কিনা x টা less than 1, মানে 1 টাকে টার্গেট করে লেফট রাইট তোমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে এখানে। মানে এখান থেকে বেসিক্যালি তুমি যেটা পাচ্ছ x minus y is equals to 1, ফার্স্ট এটার কথা বলছি আর কি, when x greater than equals to 1, right? This implies x by 1 plus y by minus 1 is equals to 1, এটা একটা স্ট্রেট লাইন হচ্ছে এই কন্ডিশনের আন্ডারে। আর একটা তোমার এখান থেকে পাবে দেখো y is equals to যখন 1 minus x ধরছো তুমি, when x less than 1, that is x plus y is equals to 1, মানে এটা 1 অন পয়েন্টে কাট করছে, মানে ব্যাপারটা এরকম এরকম একটা স্ট্রেট লাইন হচ্ছে। বাট একটু চিন্তা ভাবনা করি, এখানে আমাদের 1 ধরে নিই আমি, এখানে 1 আর এটাতেও আমি 1 ধরছি স্কেলটাকে 1, সো 1 অন পয়েন্টে পাস করবে, কিন্তু যখন x টা 1 এর থেকে ছোট, মানে লেফট হ্যান্ড পার্টটা আর কি, বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, এই হচ্ছে তোমার 1 এর লেফট হ্যান্ড সাইডটা, 1 এর লেফট হ্যান্ড সাইডটা আমি কিন্তু নিচের দিকে এখানে ড্র করিনি, আর নিচের দিকে গ্রাফ নামবেই না, অ্যাবসলিউট ভ্যালু তো, পজিটিভ ভ্যালু তো, y নেগেটিভ ভ্যালু পাবে না তো তুমি, বোঝা গেল? এবার দেখো এই গল্পটায় আসছি আমি, এদিকে তাহলে একটা -1 নিই, আই মিন এই ড্রয়িংটার কথা চিন্তা ভাবনা করার জন্য আর কি। তাহলে x কে 1 পয়েন্টে আর এদিকে -1 পয়েন্টে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি এই লাইনটা যেটা হয় আর কি, এই লাইনটা এখান থেকে ড্র করে এইটা আর কি। বাট এই পার্টটা আমি ড্র করতে পারবো না, কারণ আমার শুরু হচ্ছে কোথা থেকে, x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 থেকে, অর্থাৎ এটাতে ফাংশনটা কার্ভটা অ্যাকচুয়ালি ভাঙা এখানে, এবার এখান থেকে শুরু করে এইভাবে যাচ্ছে। সো এই হচ্ছে তোমার এই y ইকুয়ালস টু মড অফ x মাইনাস 1 যে গ্রাফটা, তার গ্রাফটা হচ্ছে এটা, বোঝা গেল? এটা গ্রাফ। এবারে চলে আসো cos ফাংশনের যে ড্রয়িং, সেটা দিয়ে চিন্তা ভাবনা করলে cos 0 তে বেসিক্যালি 1 দেবে, তাই তো? মানে cos এর গ্রাফটা এরকম দেখতে, খানিকটা এরকম এদিক দিয়ে হবে, আর এদিক দিয়ে অবভিয়াসলি এভাবে আসবে, তাই তো নাকি? এবার 1 এখন এখানে কোথাতে হচ্ছে, π/2 তে গিয়ে 0 হবে, তাই তো? π/2 তে গিয়ে 0 হবে, ঠিক কিনা? এখন π/2 আর 1 এর মধ্যে কি রিলেশন, সেটা একটু চিন্তা ভাবনা করো। π/2 টা কি 1 এর ডান দিকে হবে তো নাকি গো? আচ্ছা এইটা কি আমি ভুল ড্র করলাম? এইটা একটু দেখে নাও, মানে এইটা হয় এদিকে আসবে, মানে π/2 টা 1 এর আগে পড়ছে নাকি পরে, এইটা একটু চিন্তা ভাবনা করো। পাই রেডিয়ান, এটা রেডিয়ানে ভাবছি আমি, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলে, তাই তো? মানে 22/7 ইন্টু 2 মানে 14, 22 মানে 1 পয়েন্ট সামথিং, ও তাহলে এটা এদিকে পড়ছে, বুঝতে পারলে? সুতরাং আমার গ্রাফ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমার এইটা নয়, এইটা হচ্ছে গ্রাফটা, কেমন? এবারে দেখে নাও কটা পয়েন্টে কাট করছে তোমার এখানে, এইখানটাতে একটা পয়েন্ট, আর এই জায়গাটা একটা পয়েন্ট কাট করছে, দাঁড়াও, বেশ এ তো এদিকে উঠে গেল, আর তো এদিক দিয়ে যখন আবার এদিকে ব্যাক করবে, বাট এর সঙ্গে তো এর আর কোনো কানেকশন হবে না, এটা এদিকে নিচের দিকে নামছে, নেমে আবার cos এদিকে উঠবে, বাট ততক্ষণে বোধহয় এর সঙ্গে এর আর কোনো কানেকশন হবে না, তাই না? সিম্পল অবজারভেশন আমার মনে হচ্ছে তাই, যে এর সঙ্গে এর আর কোনো কানেকশন বোধহয় হবে না, বেরিয়ে যাচ্ছে উপর দিয়ে, ঠিক আছে? আশা করি এমনি সিম্পল একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে, কারণ এদিকে যত এগোচ্ছ এই পয়েন্টটা কত হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা বেসিক্যালি তোমার দাঁড়াচ্ছে কত,
আবার cos 0 হচ্ছে, মানে cos এটা কত ছিল, cos পাই বাই 2 ছিল, cos পাইতে এখানে পাই হয়েছে, নেগেটিভ ভ্যালু দিয়েছে এখানে -1 দিয়ে, তারপরে এখানে তাহলে হচ্ছে 3 পাই বাই 2 নাকি, হ্যাঁ cos 3 পাই বাই 2 দিয়ে এদিকে আস্তে আস্তে উপরে উঠছে। সো তার আগে ও অনেক উপর দিয়ে স্ট্রেট লাইন বেরিয়ে যাচ্ছে, দেখো বুঝতে পারলে, তার অনেক উপর দিয়ে স্ট্রেট লাইন বেরিয়ে চলে যাবে। সিম্পল এই স্ট্রেট লাইনে যদি চিন্তা আমরা করো, কোন স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা অনেক উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সো কোনো আর কানেকশন হবে না। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি দেখতে চাও তাহলে দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন তুমি পাচ্ছ। সো নাম্বার অফ সলিউশন যেটা চাইছে ওরা, সেক্ষেত্রে এই দুটো সলিউশন তোমার রয়েছে হাতের কাছে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট প্রবলেম দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে তো নাকি, এগোবো নেক্সট প্রবলেমে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আচ্ছা, নেক্সট একটু গ্রুপ থিওরির ইন্ট্রোডাকশন একটু দিয়ে রাখি আমি। গ্রুপ থিওরি, প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন, বাইনারি কম্পোজিশন কিছুই না, একখানা ম্যাপিং। আমি স্টার দিয়ে ম্যাপিংটাকে ডিফাইন করছি না হয়। স্টার একটা ম্যাপিং যেটা কিনা এ ক্রস এ থেকে এ সেটে, বুঝতে পারলে, কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস এ একটা নন এমটি সেট, অবভিয়াসলি এখানে এমটি সেটের নিয়ে কোনো প্রশ্নই নেই, নন এমটি সেট। তো এটা নন এমটি সেটের এ ক্রস এ থেকে যে ম্যাপিং, এই ম্যাপিংটার নামই বাইনারি কম্পোজিশন। এর আলাদা কোনো কন্ডিশন নেই, জাস্ট ম্যাপিং। এই যে ম্যাপিংটা এ ক্রস এ থেকে এতে ডিফাইন করলাম, দ্যাট ইজ বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন, যেমন দেখো আমি ধরো অ্যাডিশন, আর ক্রস আর থেকে আমি অ্যাডিশন ডিফাইন করছি আর এ, ম্যাপিং ডিফাইন করার চেষ্টা করি আমি, মানে ডিফাইন করছি, দেখো ডেফিনেশনটাকে, যে এ স্টার, এটা স্টার, স্টারটা আমি কি বলছি, অ্যাডিশন, তাহলে এ স্টার বিটা কি হবে, এ প্লাস বি হবে। দিস ইজ ট্রু, তাই তো নাকি? এ আর বি দুটো রিয়েল নাম্বার যদি হয়, তাদের অ্যাডিশন করলে সেটাও তো রিয়েল নাম্বার হবে। তাহলে এই যে স্টারটা, এই যে ডেফিনেশন যে স্টারটা, এটা কিন্তু একটা বাইনারি কম্পোজিশন। দিস ইজ এ বাইনারি কম্পোজিশন। আবার দেখো আমি স্টারটাকে এভাবে ডিফাইন করছি, সেটটাকে একটু চেঞ্জ করছি, ধরো n ক্রস n থেকে এনে নিচ্ছি। কি ডিফাইন করছি না, a স্টার b is equals to a minus b। এটা আদৌ পসিবল কিনা সেটা তুমি দেখো। ম্যাপিংটা আসলে ডেফিনেশন, ম্যাপিং যে ডিফাইন করতে চাইছি আমি, সেই ডিফাইনটা আগে ঠিকঠাক আছে নাকি দেখো। ম্যাপিং হলে তো পরের ব্যাপার, আগে এটা ডিফাইন হচ্ছে কিনা দেখো। হবে না, তাই না? কারণ কি, তুমি 1 আর 2 নিয়ে নাও অর্ডার পেয়ারটা, এই 1 টু অর্ডার পেয়ারটা এখানে কি যাচ্ছে হিসাব মতো, কি ডেফিনেশন 1 minus 2, দ্যাট ইজ -1। কিন্তু এই -1 তো ডান দিকে নেচার নাম্বার সাথে বিলংই করছে না, সো নট এ ম্যাপিং। ম্যাপিং হচ্ছে না, ম্যাপিং হচ্ছে না, মানে তাহলে এই জিনিসটা, এই যে স্টারটা, এটা কি হলো, নট এ বাইনারি কম্পোজিশন,
নট এ বাইনারি কম্পোজিশন। বোঝা গেল ব্যাপারটা? সো বাইনারি কম্পোজিশন হতে গেলে ম্যাপিং হতে হবে সোজা কোথায়, এ ক্রস এ থেকে এ তে। ক্লিয়ার? আবার দেখো আমি একটা স্টার ডিফাইন করলাম। স্যার বলছি আমি 2 আর 1 ও তো নিতে পারতাম। হ্যাঁ 2-1 হলে হচ্ছে, 2-1 হলে হচ্ছে, কিন্তু ম্যাপিং মানে কি, ডোমেনে সবার জন্য তো হতে হবে, সবার জন্য হতে হবে। আমরা 1 2 পেলাম, তার জন্য হচ্ছে না। ঠিক আছে, আর মাইনাস 0 ক্রস আর মাইনাস 0 থেকে যদি ডিফাইন করি আমরা, যে এ স্টার বিটাকে ডিফাইন করলাম এ বাই বি, ম্যাপিং হবে তো নাকি? আমি আর বাদ দিয়ে দিয়েছি, 0 বাদ দিয়ে দিয়েছি বরাবর জায়গাটা। এখান থেকে কোথায় যাবে, ওই সেম সেট আর মাইনাস 0 ক্রস আর মাইনাস 0 থেকে আর মাইনাস 0, এটাও ম্যাপিং হবে। দেখো ম্যাপিং হচ্ছে, ডেফিনেশন ঠিক আছে, অসুবিধা কিছু নেই। সো দিস ইজ এ বাইনারি কম্পোজিশন। বোঝা গেছে? সো বাইনারি কম্পোজিশন ব্যাপারটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে গ্রুপে যেতে গেলে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের বাইনারি কম্পোজিশন। এবারে বাইনারি কম্পোজিশন নিব আর একটা যে নন এমটি সেট নিচ্ছি, সেই নন এমটি সেট নিচ্ছি, এ সেটটা নন এমটি সেট আর একটা বাইনারি কম্পোজিশন। এই অর্ডার পেয়ারটা গ্রুপ ফর্ম করবে কখন সেটা আমরা শিখবো, মানে কোন কোন কন্ডিশন স্যাটিসফাই করলে এই বাইনারি কম্পোজিশনটা আমরা গ্রুপ বলতে পারবো, সেটা আমরা পরের দিনই স্টার্ট করবো। ঠিক আছে, আমি আপাতত বাইনারি কম্পোজিশন বলে স্টপ করছি, পরের দিন আমি হচ্ছে গ্রুপের ডেফিনেশন দিয়ে গ্রুপটাকে কন্টিনিউ করা যাবে। ঠিক আছে।